সাদা এবং সোনালি রং মিশ্রিত অদ্ভুত টাইপের একটি সাপকে লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করছে। এর মধ্যে এই 2-3 জন বলছে, মার মার, সাপটিকে একবারে মেরেই ফেল, না হলে রাতে এসে কামড়াবে, এই বলে এলোপাথারি আঘাত করছে। তো জাহাঙ্গীর ভাই এগুলো দেখে ওই ছেলেগুলোকে ধমক দিয়ে বলে, এই সাপটারে মারতেছো কেন? তখন ছেলেগুলো বলে, এমনি মারছি, আমাদের সামনে দিয়ে যাচ্ছিল তাই মারছি, আমাদেরকে কোনো ক্ষতি করতে যায় নাই আর কি, হঠাৎ করে দেখলাম তাই মারা শুরু করে দিছি। তখন বলছে, না এটা ছেড়ে দাও। তোর বলে, না আমরা শুনছি যে সাপ আধা মরা অবস্থায় ছেড়ে দিলে ওরা পরে এসে প্রতিশোধ নেয়। তো এইটা একটা কুসংস্কার আর কি, অনেকে এটা বিশ্বাস করেন, যেই জায়গা থেকে ওই বাচ্চাদের মনের মধ্যে ওই জিনিসটা সৃষ্টি হয়েছিল। তো বাচ্চারা যখন এই বিষয়গুলো বলেন তখন জাহাঙ্গীর ভাই ওই ছেলেগুলোকে ধমক দিয়ে ওখান থেকে সরাই দেন। জাহাঙ্গীর ভাই দেখতে পান যে এই ছেলেগুলো যতটুকু আঘাত করেছে ওই সাপটির খুব করুণ অবস্থা, আর কয়েকটা আঘাত পেলেই মারা যেত নিশ্চিত। আর সাপটা দেখে জাহাঙ্গীর ভাই কেন যেন মায়া হয়। আসলে সাপ দেখে কিন্তু মায়া কারো হয় না ওইভাবে, কিন্তু এই সাপটির মধ্যে কেন যেন একটা মায়া লুকিয়ে ছিল। এই বিষয়টা আসলে জাহাঙ্গীর ভাই নিজেও জানেন না। আর ওই সাপটির যেই কালার বা রং, এটিও খুবই অদ্ভুত রকমের ছিল, সাদা আবার এটার উপর সোনালি রঙও ছিল। তো এই টাইপের সাপ উনি কখনো দেখেনও নাই। গ্রামের ছেলে বিভিন্ন টাইপের সাপ তো দেখেছেন, ফনা তোলা সাপ সহ বিভিন্ন ধরনের সাপ দেখেছেন, কিন্তু এই টাইপের সাপ উনি কখনো দেখেননি। এখন এই নিরীহ সাপটির এমন করুণ অবস্থা দেখে জাহাঙ্গীর ভাইয়ের মনে তো অনেক মায়া হয়েছে। তিনি ওই সাপটিকে একটি লাঠির সাহায্যে উদ্ধার করে পাশে জঙ্গল বেষ্টিত একটি পরিত্যক্ত পুকুর পাড়ে রাখেন। তারপরে পুকুর থেকে কিছুটা পানি উঠিয়ে ওই সাপটির গায়ে ছিটাতে থাকেন। এভাবে প্রায় 10 মিনিট উনি এরকম করেন, একবার নামেন পুকুরে, আবার ওঠেন, আবার সাপটির গায়ে পানি দেন। তো একটু পরে দেখা যায় সাপটি প্রথম অবস্থা থেকে কিছুটা সতেজ হয়েছে। তো এটা দেখে উনি চিন্তা করেন যে সাপটি একটু শরীরে শক্তি ফেরত পেলে এখান থেকে আস্তে আস্তে চলে যাবে। এই চিন্তা করে উনি ওইখান থেকে চলে আসেন। চিন্তা করেন, যাক, একটা জীবকে উপকার করতে পেরেছি, নিরীহ একটা জীব মারাই যাচ্ছিল, ওটা তো আর কারো ক্ষতি করতে আসে নাই। উনি বাড়িতে চলে আসেন। ওই দিন গভীর রাত্রে জাহাঙ্গীর ভাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তিনি এমন একটি নির্জন বাগানে রয়েছেন যেটা তার সম্পূর্ণ অজানা, অচেনা। এমন স্থানে উনি আগে কখনোই আসেননি। তবে উক্ত বাগানটি দারুণ মনোমুগ্ধকর এবং বিভিন্ন প্রজাতির ফুল ও ফলে ভরা ছিল। আর চারদিক থেকে খুবই সুন্দর এক ধরনের ঘ্রাণ আসছে তার নাকে। এছাড়া চতুর্দিকে দারুণ একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল। উনি চিন্তা করলেন, এটা কোন এক মায়ানগরী, এটা তো বাস্তব জগতের সাথে কোনো মিলই নেই। মানে স্বপ্নের মধ্যে এটা চিন্তা করছেন, তবে স্বপ্নটা ওনার কাছে খুব বাস্তব বলে মনে হচ্ছে। এক সময় উনি আরো দেখতে পান ওই বাগানের ভেতর 14 কি 15 বছর বয়সী খুবই অপরূপা সুন্দরী একটি মেয়ে, তার শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত লেগেছে এমন চিহ্ন দেখা যাচ্ছে। ওই মেয়েটি বেশ প্রাণবন্ত এবং হাসি খুশি অবস্থায় তার থেকে বেশ কিছুটা দূরে হাঁটাহাঁটি করছে, কিন্তু তার শরীরে আঘাতের চিহ্ন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ওই মেয়েটার সাথে ছোট্ট আর একটা মেয়ে রয়েছে, সেও ওই মেয়েটার সাথে হাঁটাহাঁটি করছে। তবে ওই ছোট্ট যে মেয়েটা, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, বাগানের এই মাথা ও মাথা বিচরণ করছে। তো জাহাঙ্গীর ভাই খেয়াল করেন যে ওই মেয়েটি তার দিকে তাকিয়ে মাঝে মাঝে মিটি মিটি করে হাসছে, তবে ওই মেয়েটি তার থেকে বেশ দূরত্ব অবস্থান করছে। ওই দুইজনই আর কি, ওই মেয়েটার সাথে ছোট একটা মেয়ে ছিল, ওরা দুইজনই বেশ দূরত্ব অবস্থান করছিল। এর মধ্যে ফজরের আজানের শব্দে জাহাঙ্গীর ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি তো লাফ দিয়ে উঠেছেন, উনি বলে উঠছেন, এই আমি কোথায় কোথায়, এই বলে চিৎকার শুরু করে দিয়েছেন। তো ওনার চিৎকার শুনে জাহাঙ্গীর ভাইয়ের আম্মা, এই এনামুল হক আবির ভাইয়ের বড় পুপি, উনি তো চলে আসেন। এই ভাই, কি জাহাঙ্গীর, কি হয়েছে? তখন এই জাহাঙ্গীর ভাই বুঝতে পারেন, জানে উনি তো স্বপ্ন দেখেছেন। তবে আশ্চর্য ব্যাপার হলো, ওই সময় জাহাঙ্গীর ভাইয়ের রুম থেকে কোনো একটা অদ্ভুত সুঘ্রাণ আসছিল, যেটা জাহাঙ্গীর ভাইয়ের মা নিজেও টের পেয়েছিলেন। তো জাহাঙ্গীর ভাইয়ের মা তখন বলেন যে, এই জাহাঙ্গীর, তোর রুমে এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসছে?
আতর কিনে আনছিস নাকি কোথা থেকে? এত সুন্দর সুঘ্রাণ আমি আগে কখনো পাইনি। তখন জাহাঙ্গীর ভাই স্পষ্টভাবে বুঝতে পারেন, মানে তখন একটা ঘোরের মধ্যে ছিলেন আর কি, যে আরে এটা তো আসলে স্বপ্ন। কিন্তু স্বপ্ন হলেও এই সুঘ্রাণ কেন সকলে পাচ্ছেন? স্বপ্ন এত প্রাণবন্ত হয় নাকি, এত স্পষ্ট হয় নাকি, নাকি আসলেই উনি অন্য কোনো জগতে গিয়েছিলেন? তবে ওই দিনের পর থেকে ওই মায়াবী বাগান এবং ওই মেয়েটির মায়াবী চাহনি এবং মিষ্টি হাসি তার হৃদয়ের মণিকোঠায় স্থায়ীভাবে স্থান করে নেয়, যেটা উনি সবসময় টের পেতেন। জাহাঙ্গীর ভাই স্কুলে ঠিকই যান, কিন্তু ওই দিনের পর থেকে জাহাঙ্গীর ভাইয়ের ভেতরে একটা পরিবর্তন আসে। ওই দিন থেকে জাহাঙ্গীর ভাই যেন সবসময় একটা ঘোরের মধ্যে বসবাস করা শুরু করেন, একটা চিন্তার মধ্যে, একটা মায়াবী চিন্তার মধ্যে বসবাস করা শুরু। আচার আচরণ অনেক পরিবর্তন চলে আসে, কারোর সাথে তেমন কথা বলেন না। এটা কিন্তু ওনার মা বাবা ভাই বোন সহ পরিবারের আরো যারা ছিলেন সকল সদস্যই লক্ষ্য করেছিলেন। তবে প্রথমে বিষয়টিকে তেমন একটা পাত্তা না দিলেও জাহাঙ্গীর ভাইয়ের চলাফেরা আগের মতো নেই, সেটা তো সকলে বুঝতে পেরেছেন। তারা মা বাবা মনে করেছেন হয়তো বা একটা বয়সন্ধিকাল চলছে, কিশোর বয়স, এই জন্য মন মানসিকতার এমন পরিবর্তন। কিন্তু এরপরই শুরু হয়ে যায় স্থায়ীভাবে জাহাঙ্গীর ভাইয়ের জীবনে নতুন এক অধ্যায়। যখনই তিনি একা থাকতেন তখনই তিনি তার সামনে সেই মেয়েটিকে দেখতে পেতেন, তবে কোনো কথা হতো না। তিনি ওই সময়ে একটি অন্যরকম একটা ঘোরের মধ্যে চলে যেতেন। তো এরকম চলতেই থাকে বেশ কিছুদিন। এর বেশ কিছুদিন পর হঠাৎ কোনো এক রাত্রে তিনি স্বপ্নে দেখেন ওই মেয়েটি আজ আগের থেকেও বেশি প্রাণবন্ত এবং খুব হাসি খুশি। তবে মেয়েটি আজ আর দূর থেকে নয়, সরাসরি তার সামনে এসে হাজির হয়ে জাহাঙ্গীর ভাইকে সুন্দর করে একটা সালাম দেয় এবং বলে, আপনি কেমন আছেন? এ সময় জাহাঙ্গীর ভাই সালামের উত্তর দিয়ে বলেন, আমি ভালো আছি, তবে তুমি কে? মেয়েটি বলেন, আমার নাম ইয়াসমিন, ইয়াসমিন মাহনুর। মাহনুর নামেই আমি বেশি পরিচিত, তবে পুরো নাম ইয়াসমিন মাহনুর। তো জাহাঙ্গীর ভাই বলেন, তুমি কোথায় থাকো আর তুমি কেন এভাবে আমার সামনে আসো? তখন মেয়েটি বলেন, আমি এখান থেকে অনেক দূরে থাকি, আর কেন আসি এটা বুঝতে পারবেন আপনি। এ সময় জাহাঙ্গীর ভাই মেয়েটির উদ্দেশ্যে আবারও জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কি আমাকে চেনো? আর আমার কাছে তোমার কাজটাই বাকি, আর কেনই বা প্রতিনিয়ত তুমি আমার স্বপ্নে আসো? তখন মেয়েটি বলেন, হ্যাঁ আমি আপনাকে চিনি, আর আপনি আমার অনেক বড় একটি উপকার করেছেন। আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, আমাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই কিভাবে আপনাকে ভুলে যাই বলেন? তো মেয়েটির এই সমস্ত কথা শুনে জাহাঙ্গীর ভাই কিছুই বুঝতে পারেন না ওই সময়ের মতো। তিনি স্রেফ স্বপ্নই ভাবেন পুরো বিষয়টিকে। স্বপ্নটা ভেঙে যায়, জাহাঙ্গীর ভাই ভাবতে থাকেন আসলে ব্যাপারটা কি, কেনই বা এই মেয়েটিকে প্রতিদিন উনি স্বপ্নে দেখেন। আর সবচাইতে আশ্চর্য ব্যাপার হলো যে জাহাঙ্গীর ভাই উনি স্বপ্ন দেখলেও মনে হচ্ছে এই ব্যাপারটা খুবই জীবন্ত এবং উনি বাস্তবে দেখছেন এটা, এবং স্বপ্নের প্রত্যেকটা বিষয়ই ওনার স্পষ্টভাবে মনে পড়তো। স্বপ্নের অনেক বিষয় কিন্তু আমরা ঝাপসাভাবে মনে করতে পারি, কিন্তু ওনার কাছে খুবই প্রাণবন্ত এবং স্পষ্ট ছিল, যেটা বাস্তবে আমরা দেখি আর কি। তো এ সময় জাহাঙ্গীর ভাই আবারও মনে মনে ভাবতে থাকেন যে আচ্ছা, এই মেয়েটাকে বাস্তব দুনিয়ায় কখনো দেখিও না, চিনিও না, এর আবার উপকার করলাম আমি কিভাবে, আর কিভাবে ভাই ওকে আমি মৃত্যুর মুখ থেকে উদ্ধার করলাম? তবে বিষয়টা কিন্তু পুরোটাই তার স্বপ্নযোগে ছিল। তো স্বপ্নযোগে হলো তার কাছে বাস্তবের মতোই তো মনে হয়। আর এই ঘুম ভাঙার পরও জাহাঙ্গীর ভাইয়ের স্বপ্নে আসা ওই মেয়েটির শরীর থেকে একদম সুঘ্রাণ আসতো, তো এটা বাস্তবে উনি পেতেন। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। তো প্রতিনিয়ত স্বপ্ন যোগে মেয়েটি আসাতে জাহাঙ্গীর ভাইও আস্তে আস্তে ওই মেয়েটির প্রতি এক অদ্ভুত মায়ায় আবদ্ধ হয়ে পড়েন। একটি পর্যায়ে তিনি ওই মেয়েটির মোহে হারিয়ে যেতে থাকেন। তবে এ পর্যন্ত এসব ঘটনা স্বপ্নে ঘটলেও বাস্তবে বিরাট এক পরিবর্তন ঘটে জাহাঙ্গীর ভাইয়ের জীবনে। ধীরে ধীরে জাহাঙ্গীর ভাইয়ের উপর এমন পরিবর্তন চলে আসে যেটা পরিবার পরিজন ছাড়াও এরপর আশেপাশের লোকজন টের পায়। এক পর্যায়ে জাহাঙ্গীর ভাইয়ের পরিবার স্থানীয় পর্যায়ে একজন মসজিদের ইমাম সাহেব সহ বেশ কিছু আলেমের দ্বারস্থ হলেও সকলের সামনে গেলেই জাহাঙ্গীর ভাই কিন্তু একদম পুরোপুরি স্বাভাবিক। তখন তারা কি করে, শুধু ঝাড়ফুঁক করে দেন। তখন ওনারা বলেন, আরে এটা কিশোর বয়সে মানুষের মন মানসিকতা এরকম একটু একটু পরিবর্তন হয়, এগুলা আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে, এরকম তাদের
তাদের জায়গা থেকে তারা ঝাড়ফুঁক করে দেন, কিন্তু কিছুই তারা বুঝতে পারেন না। পরিস্থিতি একটা সময় এমন হয়ে পড়ে যে স্বপ্নে দেখা ওই অপরূপা সৌন্দর্যের অধিকারিণী সেই মেয়েটিকে জাহাঙ্গীর ভাইয়ের স্বপ্নে আসতেই হবে, নতুবা জাহাঙ্গীর ভাইয়ের কিছুই ভালো লাগে না। এমনকি তার বেঁচে থাকাটাই মনে হচ্ছে বৃথা। মানে স্বপ্নে যদি একদিন তাকে না দেখে তার মানসিক অবস্থার খুবই অবনতি ঘটে। তো এরকম চলতে থাকে আরো বেশ কিছুদিন। হঠাৎ করেই জাহাঙ্গীর ভাই একাকী নিজ কক্ষ বন্ধ করে বসবাস করা শুরু করে। মানে উনি তার রুম থেকে বের হয় না, শুধু ঠিক সময়ে নামাজ পড়া এবং খাওয়া দাওয়া করেন। কিন্তু অন্যান্য যে কাজগুলো, উনি বাইরে যাবেন, বন্ধুদের সাথে খেলবেন, স্কুলে যাবেন, এগুলোও বন্ধ হয়ে যায়। আগে সেই স্বাভাবিক হাস্যোজ্জ্বল প্রাণবন্ত চঞ্চল কিশোর জাহাঙ্গীরের ছায়াটাও কেউ আর খুঁজে পায় না। কোথায় সে মানে থাকে? সে বাড়িতেই থাকে, বন্ধু বান্ধব তাকে খুঁজে পায় না, স্কুলের তার ক্লাসমেটরাও তাকে খুঁজে পায় না। তো এরকমই চলছে বেশ কিছুদিন। জাহাঙ্গীর ভাইকে স্কুলে বেশ কিছুদিন অনুপস্থিত দেখে তার ক্লাস টিচার উনি অন্য ছাত্রদেরকে খোঁজ খবর নিতে বলেন এবং অন্য ছাত্রদেরকে জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে পাঠালে পরের দিন জাহাঙ্গীর ভাই ঠিকই স্বাভাবিকভাবে স্কুলে যান। উনি কিছু বলেন না, বলে আসি নাই, এমনি আসি নাই, এরকম কিছু বলেন আর কি। নিয়মিত ক্লাস শেষ করেন ওই দিনের মতো। বিকেলবেলা বাড়িতে ফিরছিলেন। স্কুল থেকে প্রায় আধা কিলোমিটার জায়গা অতিক্রম করার পরে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। স্বাভাবিক ঝড় বৃষ্টি ছিল, বেশ মানে ওই সময় বাতাস উঠেছিল, প্রচন্ড ঝড়। স্বাভাবিক ঝড় বলতে বোঝাচ্ছে যে এমনি স্বাভাবিক যে ঝড় যেটা আমরা দেখি যে শুধু একটা জায়গায় ঝড়, অন্য কোনো জায়গায় ঝড় নাই, বিষয়টা এরকম না, স্বাভাবিকভাবেই ঝড়। আর ওই সময় ঝড়ের সিজনটাই ছিল। ঝড়ের প্রকোপে গাছের ডালপালা তো ভেঙে যাচ্ছিল। এদিকে উনি জনমানব শূন্য জঙ্গল বেষ্টিত এমন একটা জায়গায় আছেন, ওখান থেকেও তার বাড়িতে যেতে প্রায় 2 কিলোমিটার জায়গা পাড়ি দিতে হবে, তারপরে গিয়ে উনি বাড়িতে পৌঁছাতে পারবেন। তো এমন অবস্থায় জাহাঙ্গীর ভাই কাঁচা রাস্তার পাশে একটা বট গাছের নিচে আশ্রয় নেন, এইভাবে যে ঝড় থামলে, বৃষ্টিও থামলে উনি নিরাপদে বাড়িতে ফিরবেন। হঠাৎ করে কি হয়, জাহাঙ্গীর ভাইয়ের মাথা ঘুরতে থাকে। আর আশ্চর্য বিষয় হলো, জাহাঙ্গীর ভাই হঠাৎ করেই এক মাতাল করা সুগন্ধির অস্তিত্ব টের পান। এই ঘ্রাণটি যেন তীব্র থেকে আরো তীব্রতর হতে থাকে। এই ঘ্রাণটাই সেই ইয়াসমিন মাহনুর পরীর কাছ থেকে পেতেন। এ সময় জাহাঙ্গীর ভাই ধীরে ধীরে আনমনা হয়ে হারিয়ে যেতে থাকেন অন্য কোনো এক জগতে। ওই সময়টাই তিনি নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি প্রবেশ করেন অন্য কোনো এক জগতে। তিনি ওই সময়টা সম্পূর্ণ একটা ঘোরের মধ্যেই ডুবে থাকেন। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন একটি অচেনা জগৎ ছাড়াও অন্য কিছু তার খেয়াল আসছে না। এরই মাঝে হঠাৎ করে দেখেন স্বপ্নে দেখা সেই মেয়েটি যেন শূন্যের উপর হেঁটে হেঁটে তার সামনে চলে আসছে। এতদিন স্বপ্নে দেখা গেল আজ সরাসরি তার সামনে এসে দাঁড়ায়। জাহাঙ্গীর ভাই কিছু বুঝে ওঠার আগেই সরাসরি এসে মেয়েটি জাহাঙ্গীর ভাইকে একটি সালাম দেয়। এ সময় জাহাঙ্গীর ভাই মেয়েটিকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখে বলেন, তুমি কি আমাকে চেনো? তখন মেয়েটি উত্তর দেন, হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আপনাকে আমি চিনি, আর আমার নাম আপনি কিন্তু স্বপ্নে অনেকবার শুনেছেন, ইয়াসমিন মাহনুর, আমার ডাক নাম মাহনুর। তবে আপনাকে আমি আসলে ওইভাবে দেখা দিতে পারিনি বেশ কিছু কারণে, কারণ এভাবে আমরা সরাসরি দেখা দিতে পারি না। আর সরাসরি হঠাৎ করে দেখা দিলে আপনি ভয় পেতে পারেন এবং ভয় পেয়ে আপনার ক্ষতি হতে পারে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি কিভাবে আপনার ক্ষতির কারণ হতে পারি? আপনি আমার অনেক বড় একটি উপকার করেছেন। আমি এবং আমার পরিবার আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। জাহাঙ্গীর ভাই বলেন যে আমি তো তোমাকে আগে কখনো দেখি নাই বাস্তবে, তোমাকে স্বপ্নে দেখেছি, কিন্তু আসলে তুমি কে আর আমি কিভাবে তোমার জীবন বাঁচালাম? তখন মেয়েটি নিজের সত্যিকার পরিচয় উপস্থাপন করেন এবং বলেন যে আপনি এতক্ষণে হয়তো বা আন্দাজ করতে পেরেছেন যে আমি সাধারণ কোনো মানুষ নই। আমি আমাদের পরিস্থানের বাদশাহ আব্দুল কাইয়ুমের একমাত্র পুত্র আবুল কাশেমের দ্বিতীয় কন্যা, আমার দাদা পরিস্থানের বাদশাহ। এ সময় মেয়েটি জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্য করে বলেন, আপনার কি মনে পড়ে অনেক দিন আগে আপনি স্কুল থেকে ফেরার পথে কিছু
বাচ্চা ছেলেদের হাত থেকে একটি সাপকে বাঁচিয়েছিলেন। ছেলেগুলো সাপটিকে মেরে ফেলার উপক্রম হলে আপনি সাপটিকে উদ্ধার করে পুকুর পাড়ে নিরাপদে রেখে এসেছিলেন। তখন জাহাঙ্গীর ভাই বলেন, হ্যাঁ মনে পড়ছে। তখন মেয়েটি বলেন যে আমি ছিলাম সেই সাপ। জাহাঙ্গীর ভাই তো মেয়েটির কথা শুনে হতভম্ব হয়ে যান, অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকেন। এর এক পর্যায়ে জাহাঙ্গীর ভাই মুহূর্তেই অন্য একটি জগতে হারিয়ে যান। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি চারদিকে তো ওই সময় সত্যিকার অর্থেই তুমুল ঝড় তুফান হচ্ছে, কিন্তু ওই বট গাছের আশেপাশে তেমন কিছু হচ্ছে না ওই সময়টাতে, যখন ওই মেয়েটি ওখানে চলে এসেছে। বট গাছটি যেন নির্জন এক অপরূপ মায়াবী বৃক্ষের মতো মনে হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের কাছে। সে সময় মেয়েটি জাহাঙ্গীর ভাইকে ওখানটায় বসতে বলে। কিছুক্ষণ পরেই আবার মেয়েটি ফেরত আসে। অল্প সময়ের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। তো মেয়েটির হাতে সম্পূর্ণ অজানা কিছু ফল, যেটা আগে কখনো জাহাঙ্গীর ভাই দেখেন নাই, এবং ওটা জাহাঙ্গীর ভাইকে দিয়ে বলে যে আপনি এটা খান, আপনি বেশ ক্ষুধার্ত বলে মনে হচ্ছে আমার কাছে। আসলে জাহাঙ্গীর ভাই ক্ষুধার্ত ছিলেন, কারণ স্কুলে উনি টিফিন করার সুযোগ ছিল না। উনি বাড়িতে এসে তারপরে বিকালের দিকে ভাত খেতেন, বা সন্ধ্যাও কখনো কখনো লেগে যেত। সকালবেলা খেয়ে বের হতেন, এই যে দীর্ঘ একটা পথ হেঁটে যেতেন, আবার দীর্ঘ পথ হেঁটে বাড়িতে ফেরত আসার পরে ক্ষুধা তো লাগবেই। তো উনি আসলে ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত থাকার কারণে ফলগুলো উনি খাওয়া শুরু করেন। তবে জাহাঙ্গীর ভাই ওই ফলগুলো খেয়ে এতটা তৃপ্তি পান যে তার ভাষায় এটা প্রকাশ করার মতো না। এত সুস্বাদু ফল উনি কখনোই খান নাই। ওই মেয়েটি আর জাহাঙ্গীর ভাই কথা বলতে বলতে এক পর্যায়ে জাহাঙ্গীর ভাই পুরোপুরি অন্য একটি ঘোরের মধ্যে চলে যান। মানে কিছুটা ওনার শরীরের উপর নিয়ন্ত্রণ ছিল না, তবে যতটুকু সেন্স কাজ করছিল সেটাও একটা সময় উনি হারিয়ে ফেলেন। আশেপাশের উনি দেখছেন, শুনছেন, কিন্তু উনি আশেপাশের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারছেন না। মনে হচ্ছে একটা চৌম্বকের আকর্ষণ কাজ করছে। ওই মেয়েটির ভেতর থেকে এমন এক ধরনের আকর্ষণ আসে যার ফলে আশেপাশের এই ব্যাপারগুলোর উপর নিয়ন্ত্রণ উনি হারিয়ে ফেলেছেন। তো এক পর্যায়ে এমন হয় যে বিকাল গড়িয়ে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, জাহাঙ্গীর ভাই বাড়িতে ফেরত আসেন। এদিকে ওনার মা বাবা, তারপরে অন্যান্য আত্মীয় স্বজন, তারা চারদিকে খোঁজ করেও জাহাঙ্গীর ভাইয়ের তো হদিস পায় না। তখন তারা তিনটি দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন দিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে একটি গ্রুপ ওই স্কুলের দিকে যেতে থাকেন, মানে ওনার যে স্কুলটা, ওই স্কুলের পশ্চিম পাশে জাহাঙ্গীর ভাইয়ের একজন হিন্দু শিক্ষকের বাড়ি ছিল। তো তখন অনেকে মনে করেছিলেন যে ঝড় বৃষ্টি হওয়ার কারণে হয়তো ওই শিক্ষকের বাড়িতে জাহাঙ্গীর ভাই আছেন। এইভাবে তারা ওই সময় ওই স্কুলের দিকে যেতে থাকেন। তো স্কুলের দিকে যে চিন্তা করছি স্কুলে আগে আসে কিনা সেটা দেখে তারপর টিচারের বাসায় যাব। তো স্কুলে যাওয়ার পর তো আসলে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। ওখান থেকে আবার ওই টিচারের বাড়িতে যান আর কি। তো সেখানেও তো নাই। তারপর ওখান থেকে চিন্তা করেন যে তাহলে বাড়ির পথ ধরি, জঙ্গলের ভেতর দিয়ে যেদিকে সবসময় জাহাঙ্গীর হাঁটাচলা করে আসা যাওয়া করে। তো ওখান থেকে তারা যখন রওনা দিয়েছেন, এরপর ওই জনমানব শূন্য জঙ্গল বেষ্টিত নির্জন বাগানের ওই বট গাছের গোড়ায় সম্পূর্ণ অচেতন অবস্থায় জাহাঙ্গীর ভাইকে খুঁজে পাওয়া যায় এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন সবাই। এ সময় সকলে বুঝতে পারেন যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে, তা না হলে এমন তো হওয়ার কথা না। বলে রাখা ভালো যে এই যে যারা গিয়েছিলেন তারা কিন্তু জাহাঙ্গীর ভাইকে যখন দেখেছেন বা ওইদিকে টর্চ লাইট মেরেছেন, তখন দেখেন যে বট গাছের গোড়া থেকে একটি বড় আগুনের গোলা আকাশের দিকে উঠে যাচ্ছে। ডানে বায় না, একদম সরাসরি রকেটের মতো আকাশের দিকে উঠে যাচ্ছে। এটা ওনারা দেখেছেন। মূলত এটা দেখার পরে সন্দেহ করেছিলেন যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে ভালো কিছু হয়নি। এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। জাহাঙ্গীর ভাইয়ের মা, এই যে এনামুল হক আবির ভাইয়ের বড় বাবু, উনি সবসময় জাহাঙ্গীর ভাইকে পাহারা দিতেন, এবং জাহাঙ্গীর ভাইয়ের পরিবারের অন্য সদস্যরা স্থানীয় বিভিন্ন আলেম ওলামাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের শরণাপন্ন হয়েছেন, কিন্তু প্রত্যেকেই বলেন যে না, জাহাঙ্গীরের সাথে তো কোনো জিনপরির উপস্থিতি টের পাচ্ছি না, ওর তো কোনো সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যখন বলা হলো যে এরকম তার একটা বিষয় দেখেছিলেন আলো উঠে যেতে ওই বটগাছের গোড়া থেকে, তখন বলছেন যে ঠিক আছে আপনারা তো বলতেছেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তো আসলে কিছু বোঝা যায় না। তারপরে ওনারা ওনাদের জায়গা থেকে আবারও ঝাড়ফুঁক করে দেন। এই স্বপ্নের মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের কাছে যে মেয়েটি আসতো সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হলো কি, জাহাঙ্গীর ভাই যে এত কিছু ঘটেছে উনি পরিবারের কাউকেই বলেন নাই। ওই
স্বপ্নে দেখা ওই পরি মেয়েটা যে তাকে বলতে নিষেধ করেছে, বিষয়টা এরকম না। উনি নিজে থেকেই বলেন নাই, উনি চিন্তা করেছিলেন যে আচ্ছা যদি বলি তাহলে যদি ওই মেয়েটা না আসে, এই চিন্তা করে উনি বলেন নাই। মানে একদম খুব স্বাভাবিকভাবেই উনি এড়িয়ে গেছেন। আর ওই সাপের বিষয়টাও উনি আসলে বলার মতো মনে করেন নাই শুরুর দিকে, এই জন্য আর বলেন নাই। তো এরকমই চলতে থাকে আরো বেশ কিছুদিন। একটা পর্যায়ে এই জাহাঙ্গীর ভাই এবং মাহনুর পরীর সাথে খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়। যখন জাহাঙ্গীর ভাই দেখতেন যে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে, আর তখনই উনি আরো বেশ কিছু সময় জেগে থাকার চেষ্টা করতেন যাতে উনিও ঘুমিয়ে না পড়েন। আর তখনই একটা অদ্ভুত সুঘ্রাণ ওনার নাকে আসতো, আর ওই সুঘ্রাণটা নাকে আসলে উনি বুঝতে পারেন যে ওনার বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে একটি পুকুর রয়েছে, ওই পুকুর পাড়ে কেউ একজন এসেছে। ওই পুকুর পাড়টা কিন্তু বেশ ঘন জঙ্গল বিস্তৃত ছিল আর কি, মানে বেশ ঘন জঙ্গল বিস্তৃত একটি বাগান ছিল পুকুরের চারদিকে। সেখানে আম, জাম, লিচু, কাঁঠাল সহ শতবর্ষী অনেক পুরনো গাছ গাছালিতে পূর্ণ ছিল। আর বাগানে দিনের বেলাতেও কেউ প্রয়োজন ছাড়া খুব একটা যেত না, রাতের বেলা যাওয়ার তো প্রশ্নই আসে না। ওই বাগানটিতে এখন কিন্তু এই জাহাঙ্গীর ভাইদের পারিবারিক একটি কবরস্থান রয়েছে। আর আসলে সবাই তো বুঝতেও পারে না যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আসলে হচ্ছেটা কি, কারণ হুজুরা তো কিছু বলতে পারেন না, আর জাহাঙ্গীর ভাই নিজে থেকেও বলতেন না। তো কথিত আছে ওই পুকুরে নাকি গভীর রাতের বেলা একটা সময় অশরীরীরা এসে দল বেঁধে গোসল করত। এই জন্যেই মূলত মানুষজনের মধ্যে একটা আতঙ্ক ছিল, সন্ধ্যার পরে ওই পুকুর পাড়ে কেউ যেতই না, আর অনেকেরই যাওয়া নিষেধ ছিল এখানে। কিন্তু এই জাহাঙ্গীর ভাই এবং মাহনুর পরি ওই বাগানে গিয়ে, ওই পুকুর পাড়ে গিয়ে গভীর রাত্রে কথা বলতো সকলের লোকচক্ষুর আড়ালে, কারণ ওখানে তো কোনো মানুষ দিনের বেলাতেই পারতপক্ষে যায় না, আর রাতের বেলার কথা তো বাদই দিলাম। মাঝে মাঝে কি করতো, এই মাহনুর পরি জাহাঙ্গীর ভাইয়ের জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতো, সেগুলো খুবই সুস্বাদু ছিল এবং এটা আমাদের পার্থিব জগতে দেখাই যায় না। এভাবে চলতে চলতে চলে যায় প্রায় 1 বছর, সাল চলে আসে 1987। একদিন গভীর রাত্রে ইয়াসমিন পরি এসে জাহাঙ্গীর ভাইকে ডেকে নেয়, যেটা অন্যান্যবার যেভাবে ডাকে আর কি। তো ওই পুকুর পাড়ে ওই মাহনুর পরি জাহাঙ্গীর ভাইকে জানায় যে আমার মা বাবা তোমাকে পরিস্থানে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, এখন তুমি যদি যেতে চাও তোমার অনুমতি সাপেক্ষে, তোমার অনুমতি নিয়েই আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব এবং তোমাকে আবার ফেরতও দিয়ে যাব। জাহাঙ্গীর ভাই এই মাহনুর পরীর আমন্ত্রণে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে উনি না করতে পারেন নাই। জাহাঙ্গীর ভাই সাথে সাথে রাজিও হয়ে যান। জাহাঙ্গীর ভাই এই মাহনুর পরীর আহ্বানে সাড়া দিয়ে সম্পূর্ণ অচেনা একটি জগতে রওনা হন। এই মাহনুর পরী জাহাঙ্গীর ভাইয়ের হাত ধরেন। এরপরে আসলে জাহাঙ্গীর ভাইয়ের আর কিছু মনে নাই, মনে হলো হঠাৎ করে উনি একটা ঘোরের মধ্যে চলে গেছেন। এরপরে আবার ওনার সেন্সটা স্বাভাবিক হয়। উনি দেখতে পান যে অপরূপ সুন্দর একটি বাগান, হাজার রকমের ফুল বেষ্টিত সেই বাগানটি, চারপাশে বিশাল এক স্বর্ণালী রঙের প্রাসাদ, এত মনোমুগ্ধকর ঘ্রাণ চারদিকে, যেন এক স্বর্গীয় শীতল অনুভূতি উনি পাচ্ছেন। মাহনুর পরি জাহাঙ্গীর ভাইকে বলেন, এটাই আমাদের বাড়ি। জাহাঙ্গীর ভাই এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ওখানকার পরিবেশ পরিস্থিতি আসলে উনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। জাহাঙ্গীর ভাইয়ের ভাষ্য মতে তিনি ভেবেছিলেন যে আসলে এটা কি বেহেশত নাকি অন্য কিছু, তাহলে এত সুন্দর হয় কি করে। আসলে বেহেশতের তো কোনো কিছুর তুলনা হয় না, কিন্তু উনি উনার প্রেক্ষাপট থেকে চিন্তা করেছিলেন, অদ্ভুত সুন্দর জায়গায় গিয়েছিলেন একটা কাল্পনিক জগতে, এই চিন্তা করে উনি ভেবেছিলেন যে এরকমটা। চারদিকে বাগান, ফুল ফলে সুসজ্জিত, বিভিন্ন ধরনের পাখিও রয়েছে, কিন্তু এই পাখিগুলোকে আসলে উনি চেনেন না, অদ্ভুত সুন্দর ধরনের পাখি। তো যখন তিনি এই মাহনুর পরীর সাথে ওই প্রাসাদের ভেতরে প্রবেশ করেন, এ সময় তিনি কয়েকজন অপরূপ সৌন্দর্যের অধিকারী সুদর্শন মধ্যবয়স্ক পুরুষ লোককে দেখেন, যারা বসে আছেন, আর সকলেই যেন জাহাঙ্গীর ভাইকে অপলক দৃষ্টিতে দেখছেন। ওখানে আরো অনেক নারী সদস্যরাও ছিল। এ সময় জাহাঙ্গীর ভাই সকলকে একটি সুন্দর করে, মানে সকলের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দেন। তখন এই মাহনুর পরি পরিচয় করিয়ে দেন অন্যদের সাথে যে এই লোকটি, উনি আমার বাবা, যার নাম আবুল কাশেম, তারপর তার মা বোন, তারপর এই
পরীর একজন ফুপির সাথেও পরিচয় করিয়ে দেন। তো এইভাবে পরিচয় পর্ব শেষ হয়। একটা সময় এই আবুল কাশেম সাহেব জাহাঙ্গীর ভাইকে বলেন, বাবা তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, সেদিন যদি তুমি আমার মেয়েকে ওই বাচ্চাগুলোর হাত থেকে না বাঁচাতে, তাহলে তো আমরা আজ কন্যার শোকে উন্মাদ হয়ে যেতাম। কারণ যারা আমার মেয়েকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল ওরাও তো বাচ্চা। এখন ওই বাচ্চাগুলোকে তো আমরা প্রতিশোধের শিকার বানাতে পারতাম না। ওরা তো ইচ্ছা করেও বিষয়টা করে নাই, সাপ পেয়েছে মেরেছে স্বাভাবিকভাবেই, এই জন্য ওদেরকেও তো দোষারোপ করতে পারতাম না, খুনিকে শাস্তিও দিতে পারতাম না, আবার মেয়ের শোককে ভুলতেও পারতাম না। তাহলে বোঝো কতটা মানসিক অবস্থা খারাপ হতো আমাদের। তো এভাবেই আর কি উনি ব্যাপারগুলো বলেন আর কি, তার মেয়ের অবস্থানটা কেমন ছিল সবকিছু বলেন। এভাবেই মাহনুর পরীর পরিবার জাহাঙ্গীর ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাকে ধন্যবাদ জানান। এরপরও তাকে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়, কিন্তু জাহাঙ্গীর ভাই ভয় পাচ্ছিলেন যে আচ্ছা এখানে যে খাবার খাবো চিরদিনের জন্য এখানে আটকে যাব না তো, আমাকে কি ফেরত দিয়ে আসবে আমার বাড়িতে? এরকম যখন চিন্তা করছিলেন তখন কিন্তু এই মাহনুর পরীর বাবা আবুল কাশেম উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন যে আসলে উনি ভয় পাচ্ছেন। তখনই আবুল কাশেম জাহাঙ্গীর ভাইকে অভয় দিয়ে বলেন যে বাবা তুমি নির্ভয়ে খেয়ে নাও, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি আমাদের মেহমান, আর আমরা মেহমানের জন্য সবকিছু করতে রাজি আছি। মেহমানকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ পর্যন্ত করে নিজের প্রাণ বিসর্জন দিতেও রাজি আছি। সুতরাং বুঝতেই পারছো, তোমাকে সসম্মানে তোমার বাড়িতে ফেরত দিয়ে আসা হবে। তো এই কথা শোনার পর জাহাঙ্গীর ভাইয়ের কাছে খুব ভালো লাগে। তখন জাহাঙ্গীর ভাই সেখান থেকে কিছুটা ফল এবং সামান্য কিছু মিষ্টি জাতীয় জিনিস খান। এরপর এই আবুল কাশেম যিনি এই মাহনুরপুরীর বাবা, তারপরে মাহনুরপুরীর মা, দুজনই জাহাঙ্গীর ভাইকে বলেন যে তুমি কি এখনই ফিরে যেতে চাও নাকি কয়েকটি দিন আমাদের মেহমান হয়ে থাকতে চাও, এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে। তুমি যদি এখনই চলে যেতে চাও তোমাকে এখনই ফেরত দিয়ে আসা হবে। ওই সময় জাহাঙ্গীর ভাই কয়েকটা দিন থাকার আগ্রহ প্রকাশ করেন, তখন তাকে সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর ওই মাহনুর পরী জাহাঙ্গীর ভাইকে নিয়ে খুব সুসজ্জিত একটি কক্ষে প্রবেশ করেন, ওখানে তাকে বিশ্রাম নিতে বলেন। সেখানেই জাহাঙ্গীর ভাই যখন একটু শুয়ে পড়েছেন, মনে হলো রাজ্যের ঘুম তাকে আঁকড়ে ধরেছে। গভীর ঘুমে উনি হারিয়ে যান। বেশ কিছুক্ষণ পর, কতক্ষণ ঘুমিয়েছেন উনি আসলে জানেন না, এই মাহনুর পরীর ডাকে জাহাঙ্গীর ভাইয়ের ঘুম ভাঙে। তো তিনি দেখেন তার সামনে একটি টেবিলে বিভিন্ন ধরনের খাবার দেয়া আছে, তো এই জিনিসগুলো থেকে খাবার খাওয়ার অনুরোধ করেন। তো জাহাঙ্গীর ভাই কিছুটা ক্ষুধাও লাগে, তখন ভারী খাবার তো খান নাই, এই কারণে তখন ওখান থেকে কিছু ভারী খাবার খেয়ে নেন। এরপর এই আবুল কাশেম যিনি মানে মাহনুর পরীর বাবা, তিনি এই মাহনুর পরীকে বলেন যে এই জাহাঙ্গীরকে সাথে নিয়ে তুমি কিছু বিশেষ স্থান ঘুরিয়ে দেখো, কিন্তু সাবধান, ওকে কিন্তু কোনো জিনিস স্পর্শ করতে দিও না, কোনো জিনিস ছিঁড়তে দিও না, ভাঙতে দিও না। তো এটা তো মাহনুর পরী জানতেন, কিন্তু এই জাহাঙ্গীর ভাইয়ের সামনেই এই বিষয়টা আবুল কাশেম সাহেব বলার একটা উদ্দেশ্যও ছিল যে বিষয়টা যেন গুরুত্ব পায়। তো যাই হোক, এই মাহনুর পরী জাহাঙ্গীর ভাইকে নিয়ে বাইরে বের হন এবং জাহাঙ্গীর ভাইকে বারবার সতর্ক করে দেন যে আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু দেখছো, সব কিছুর মধ্যেই এক ধরনের রহস্য রয়েছে, আর এই সব ধরনের রহস্য আমরা নিজেরাও জানি না, এই পরিস্থানের পরীরা বা জিনেরাও সব রহস্য জানে না। এখানে কোন কোন রহস্য আছে সেগুলো শুধু নির্দিষ্ট কিছু জিনেরা জানে বা পরীরা জানে। সবাইকে বললে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এই জন্য আমাদের কাছে অনেক কিছু গোপন করা হয়, কিন্তু এতটুকুই বলা হয় যে এই জিনিসটা করা যাবে না। যেমনটা তোমরা তোমাদের জগতে দেখো যে অনেক কিছুই সরকারিভাবে নিষেধ করা হয়, কিন্তু কেন এটা নিষেধ করা হলো, স্বাভাবিকভাবে এই বিষয়টা মাথায় কাজ না করলেও দেখা যায় যে সেই নিষেধটা ভঙ্গ করলে ভয়ঙ্কর একটা ক্ষতি হয়ে গেছে জনসাধারণের। আর সবাইকে সবকিছু বললে সবাই বুঝতেও পারে না, এই জন্য সরকারিভাবে অনেক কিছু আসলে সবাইকে বলা হয় না। যারা ওই বিষয়ে জ্ঞান রাখেন তারা অনেকটা বুঝতে পারেন। এই জন্য আমাদেরকেও যারা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত, যেই পরী বা জিনেরা রয়েছেন,
যারা আমাদের এই জগতের ভিতরেই থাকেন, বাইরে বের হন না, বাইরের জগতে গিয়ে বা অন্য জিনদের সাথে যুদ্ধে লিপ্ত হন না, তো তাদের জন্য সবকিছু জানাটা জরুরি না, এই জন্য তাদেরকে বলাও হয় না। কিন্তু সবাই এতটুকু জানে যে এই জায়গার কোনো জিনিস হুট করে ছেঁড়া ভাঙা বা তোলা যাবে না, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। এই অর্থেই তোমাকে নিষেধ করা হচ্ছে। আমিও জানি না কোন জিনিসের মধ্যে আসলে কি রহস্য আছে, কিছু কিছু জানি। তো এইভাবেই জাহাঙ্গীর ভাইকে এই আমাদের দুনিয়ার বিভিন্ন বিষয়ের উদাহরণ দিয়ে এই মাহনুর পরী খুব সুন্দর করে গুরুত্বের সাথে বুঝিয়ে দেন। কারণ হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের বয়স তো তখন 16-17 বছর। তো এইভাবে পার্থিব জগতের উদাহরণ না দিয়ে বললে তো জাহাঙ্গীর ভাই আসলে বুঝতেও পারবেন না, এভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দেন। তো জাহাঙ্গীর ভাই বুঝতে পারেন যে এখানে প্রতিটা গাছপালা, ফল ফুল, বাগান, প্রাসাদ, নদী সহ যা কিছু আছে প্রত্যেকটি অজানা এক রহস্যে ঘেরা রয়েছে। এই রহস্য ভেদ করা সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক জিনপরির পক্ষে সম্ভব নয়। আর এই ব্যাপারটাই হচ্ছে পরিস্থানের একটা বিশেষত্ব। তাই খুব সাবধানে সতর্কতার সাথে পথ চলতে হবে, এটা উনি নিজেও বুঝতে পারেন। আর মাহানুর পরীও বলে দেন যে সাবধানের সাথে চলো, ভয় পেও না, আমি তো সাথে আছি, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এভাবে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করেন। এরপরে একটা ভিন্ন রকম এক বাগানের কাছে এই দুজন উপস্থিত হন। জাহাঙ্গীর ভাই দেখতে পান যে গোলাপ ফুলের মতো দেখতে বেশ সুন্দর এবং আকারে বেশ বড় একটা ফুল, এমন ফুল উনি আগে কখনো দেখেননি। উনি কি মনে করে, আসলে মানুষের বিপদ যখন আসে তখন এভাবে মানুষ ভুল করে বসে, উনি কি মনে করে হঠাৎ করে একটা ফুল ছিঁড়ে ফেলেন। আর ফুলটা ছেড়ার সাথে সাথে এই মাহনুর পরী এবং এই জাহাঙ্গীর ভাই দুজনেই দেখেন ওই ফুলটার সাথে জড়িয়ে ছিল ছোট্ট একটা সাপের বাচ্চা। এই সাপের বাচ্চাটা ছটফট করতে করতে মারা যায়। আর সাথে সাথে চারপাশে ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি এবং কান্নার আওয়াজ শুরু হয়ে যায়, হাই হাই কি হলো, হাই হাই কি হলো। মুহূর্তের মধ্যে আশেপাশের পরিবেশ পরিস্থিতি পাল্টে যায়, পরিস্থানের মাটিতে প্রবল ভূমিকম্প শুরু হয়ে যায়, এলাকার পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। ওই সময় এই মাহনুর পরী জোরে চিৎকার করে বলে, আরে জাহাঙ্গীর, এ কি করলে তুমি, তুমি এটা কি করলা, তোমাকে এতবার করে বুঝিয়ে দিলাম, তারপরও তুমি এই কাজটা করলা, এখন তো তুমি শুধু না পুরো পরিস্থানকেই বিপদে ফেলে দিলা। তো চারপাশ থেকে ভয়ঙ্কর আওয়াজ গর্জন শুরু হয়ে যায়। হঠাৎ করেই এই মাহনুর পরীর বাবা সহ দাদাও চলে আসেন সেখানে, মুহূর্তের মধ্যে চলে আসেন। খুব ভয়ঙ্কর রাগান্বিতভাবে ওখানে এসে তারা উপস্থিত হন এবং তাদের চেহারাটা এমন ছিল, মানে এতটা ক্ষোভ ছিল যে মনে হচ্ছে এক্ষুনি জাহাঙ্গীর ভাইকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবেন। ওই সময় এই মাহনুরের বাবা আবুল কাশেম খুব রাগান্বিতভাবে মাহনুরকে আদেশ করেন, এই মুহূর্তে জাহাঙ্গীরকে বাড়িতে পাঠিয়ে দাও, ও আমাদের মেহমান, ওকে আসলে আমরা কিছু করতে পারবো না, ওকে সসম্মানে বাড়িতে পৌঁছে দাও। আর যে সমস্যাটা সৃষ্টি হয়েছে জানি না এই সমস্যাটার সমাধান কিভাবে হবে, দ্রুত ওকে বাড়িতে পৌঁছে দাও। শুধু এতটুকু জাহাঙ্গীর ভাইয়ের মনে আছে। এরপরে উনি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এক পর্যায়ে জাহাঙ্গীর ভাইয়ের জ্ঞান ফিরলে উনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়ির পাশে ওই পুকুর পাড়ে, জঙ্গলের ভেতরে। তখনও গভীর রাত, কিন্তু রাত কয়টা বাজে উনি আসলে বুঝতে পারেন নাই। এক সময় এসে উনি ওইখান থেকে উঠে এসে দরজায় কড়া নাড়তে থাকেন, ডাকাডাকি করতে থাকেন। তো শব্দ পেয়ে বাড়ির সকলে তো জেগে উঠেছেন। আর জাহাঙ্গীর ভাইকে দেখে পরিবারের সকলেই আনন্দে কান্নায় ভেঙে পড়েছেন। জাহাঙ্গীর ভাই তো চিন্তা করেছেন যে উনি তো অল্প ঘন্টা খানেকের জন্য হয়তো বা গিয়েছেন, কিন্তু এর মধ্যে বেশ কিছুদিন কিন্তু পার হয়ে গেছে, এটা কিন্তু জাহাঙ্গীর ভাই বুঝতেই পারেন নাই। মানে পরিস্থানের সময়ের সাথে বা জিন্দের জগতের সময়ের সাথে আমাদের জগতের সময়ের কোনো মিল নাই। তো জাহাঙ্গীর ভাই ঘরে ঢোকার সাথে সাথে তার মা জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞেস করেন যে বাবা, এতদিন তুই কোথায় ছিলি? কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে জাহাঙ্গীর ভাই প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর জাহাঙ্গীর ভাইয়ের নাকে মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের জ্ঞান ফেরতো আসে আল্লাহর রহমতে। তবে উনি কিছুই বলতে পারছিলেন না, পুরো শরীর কাঁপতে থাকে, শুধু সকলের দিকে প্রচন্ড আতঙ্ক ভরা চোখে তাকিয়ে থাকেন। তার মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। একসময় তিনি বেশ আতঙ্কিত চোখে চারদিকে তাকায় এবং শুধু জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকেন।
তার কাছে মনে হচ্ছিল এখনো উনি একটা অন্য জগতে আছেন, কেউ ওনাকে মেরে ফেলবে। বাড়ির সকলে কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে খুব ভয়ঙ্কর একটা অস্বাভাবিক কিছু তার সাথে ঘটেছে, কারণ বেশ কয়েকদিন সে নাই বাড়িতে, তাকে খোঁজা হয়েছে সব জায়গায়। হঠাৎ করে রাতের বেলা কোত্থেকে আসলো, আর তার চেহারা স্রোত এবং তার আচরণে এই ধরনের অস্বাভাবিকতা বলে দিচ্ছে যে সে খুব একটা ভয়ঙ্কর জায়গায় ছিল বা ভয়ঙ্কর কিছু একটা দেখে এসেছে। তো এক পর্যায়ে বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। তো তিনি এসে কোরআনের কিছু আয়াত পাঠ করে জাহাঙ্গীর ভাইকে ঝাড়ফুঁক করলেন। উনি একটু স্বাভাবিক হয়েছেন। এরপর জাহাঙ্গীর ভাই ঘুমিয়ে গেছেন। তখন ইমাম সাহেব বলেন যে আমি ফজরের নামাজটা শেষ করে আসি, আপাতত যাই, এই বলে উনি চলে যান। তো জাহাঙ্গীর ভাইয়ের ফিরে আসার খবর শুনে পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনরা জাহাঙ্গীর ভাইকে দেখতে আসেন। সবাই দেখেন যে যে যার মতো তাকে প্রশ্ন করছেন, কিন্তু জাহাঙ্গীর ভাই তো আসলে একটু অচেতন অবস্থায় আছেন, সবার কথার উত্তর দিতে পারছেন না। পরদিন সকাল 10টা নাগাদ জাহাঙ্গীর ভাইয়ের ঘুম ভাঙে। উনি আবার ঘুমিয়ে গিয়েছেন, 10টা নাগাদ ঘুম ভেঙেছে। হুজুর এসেছিলেন, মানে মসজিদের যে হুজুর ইমাম সাহেব উনি এসেছিলেন। তারপরে আবার বলেছিলেন যে ওর ঘুম ভাঙলে যেন আবার খবর পাঠানো হয়। তাকে খবর পাঠানো হন। তো খবর পাঠানো হলে তো উনি জাহাঙ্গীর ভাইকে আস্তে আস্তে প্রশ্ন করতে থাকেন যে কোথায় ছিলে, কেমন ছিলে, কি হয়েছিল তার সাথে, এসব বেশ কিছু জানতে চান। সবাই এসে এলোমেলো প্রশ্ন করতে থাকে, একই প্রশ্ন 10 জনে করতে থাকে। জাহাঙ্গীর ভাই 10 জনকে আসলে উত্তর কিভাবে দিবেন একই কথা। আর ওনার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক ছিল না, ওনার মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না, এই জন্য উনি কোনো কথা আসলে বলতে পারছিলেন না। পরে হুজুর যখন আস্তে আস্তে তার কাছে একে একে জিজ্ঞেস করেন, তখন জাহাঙ্গীর ভাই ওই যে সাপ উদ্ধার করা, তারপর স্বপ্নে প্রতিনিয়ত মাহনুরের সাথে দেখা হওয়া, তাকে পরিস্থানে নিয়ে যাওয়া, সব কিছু বলেন। এবং নিষেধ সত্ত্বেও উনি ভুল করে এই ফুলটা ছিঁড়ে ফেলার পর এই সাপের বাচ্চাটা মারা যাওয়া সহ যতটুকু ওনার ওইখানে জ্ঞানে ছিলেন আর কি, অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত যতটুকু দেখেছিলেন উনি বিষয়টা খুলে বলেন। এরপর ইমাম সাহেব সহ সবাই খুব বিচলিত হয়ে পড়েন। তবে সবাই বেশি বিচলিত হলেও ইমাম সাহেব একটু কম বিচলিত হয়েছিলেন। ইমাম সাহেব ওনার মতো করে কিছু চিকিৎসা দেন এবং ইমাম সাহেব বলেন বিষয়টা অত্যন্ত জটিল, আমি আমার ওস্তাদের কাছে গিয়ে এই বিষয়টা বলি, পরামর্শ করি, এটা আমার সাধ্যের বাইরে। তবে মনে রাখবেন জাহাঙ্গীরকে ভুলেও একা রাখা যাবে না, 24 ঘন্টা তার সাথে কেউ না কেউ থাকবেনই। একা যদি একটু রাখেন তাহলে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যাবে। কারণ এটার যে রহস্য কি এটা তো এখনো জানি না, আগে রহস্যটা বুঝে নিই। আপাতত একা রাখা যাবে না। তো এই পরামর্শ দিয়ে ইমাম সাহেব উনি জাহাঙ্গীর ভাইয়ের বাবাকে ডেকে আলাদা করে কয়েকটা কথা বলে যাননি, যেটা বাড়ির অন্য সদস্যদের সাথে উনি বলেন নাই। কারণ জাহাঙ্গীর ভাইয়ের মা যদি শুনতেন উনি আরো ভেঙে পড়তেন। ইমাম সাহেব জাহাঙ্গীর ভাইয়ের বাবাকে বলেন যে আপনার ছেলের নিশ্চিত মৃত্যু ঝুঁকি রয়েছে, এই বিষয়টা অত্যন্ত জটিল, ওকে একা পেলেই মেরে ফেলবে বা ওকে নিয়ে যাবে এবং ওর লাশও খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই আমি বিষয়টা বলেছি যে ওকে একা রাখা যাবে না। আর আসল বিষয়টা আপনাকে বলে গেলাম, আর পুরো বিষয়টা জানি, তারপর দেখি কি করা যায়, আর আপনাকেও জানাবো পুরো বিষয়টা বুঝার পর। এই কথা বলে ইমাম সাহেব ওখান থেকে বিদায় নেন। মূলত ইমাম সাহেব বিদায় নেওয়ার পর উনি যোগাযোগ করেছিলেন 1 গ্রাম পরে পার্শ্ববর্তী গ্রামের ওই সময়ের খুব নাম করা এক বুজুর্গ ব্যক্তি, একজন নাম করা একজন রাখি, তার নাম হচ্ছে আব্দুল কালু মিয়া। উনি কালু ওঝা নামে বেশ পরিচিত। তবে ওঝা হলে ওই ওঝা বলতে যে ধরনের তন্ত্রমন্ত্র বোঝার বিষয়টা ওরকম না, মানে গ্রামের দেশে ওনাকে ওঝা বলতো, কালু ওঝা বললেও উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালামে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। এবং ওনার মতো এই ধরনের প্যারানর্মাল বিষয়ে সমাধান দিতে পারেন এমন লোক এই 2-4-10 গ্রামেও ছিল না। একসময় ইমাম সাহেব তার ওস্তাদের কাছে সবকিছু খুলে বলেন। ওই ইমাম সাহেবের ওস্তাদ ছিলেন কিন্তু এই কালু ওঝা। এবং পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চাইলে কালু ওঝা তাকে 2 দিন পরে বিষয়টা জানানোর চেষ্টা করবেন বলেন, এবং 2 দিন পর জাহাঙ্গীর ভাই এবং তার বাবাকে সাথে নিয়ে ওই ইমাম সাহেবকে তার কাছে আসতে বলেন। তো বাড়ির সকলে জাহাঙ্গীর ভাইকে তো চোখে চোখে রাখেন, পাশাপাশি তাদের 2 জন কাজের লোক সার্বক্ষণিক তার সাথেই থাকতেন। এভাবে পার হয়ে যায় প্রায় 3 দিন। এদিকে মাহনুর পরি আর আসে না। জাহাঙ্গীর ভাই প্রচুর মন খারাপ তার, শুধু এই মাহনুরের কথা ভাবেন। কেন
এমনটা হলো। সামান্য ভুলের কারণে সব কিছু এলোমেলো হয়ে গেল। তারপরও মাহনুর আসে না। তিনি ভাবেন যে আচ্ছা, এই ইয়াসমিন মাহনুরের কোনো বিপদ হলো না তো, কারণ ওখানে তো খুবই ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল, ওই পরিস্থানে কোনো বিপদ হলো না তো। এভাবে কেটে যায় আরও 2টি দিন। জাহাঙ্গীর ভাইয়ের কাছে ওই দিন গভীর রাত্রে ইয়াসমিন সশরীরে এসে হাজির হয়, এবং সরাসরি হাজির হয়নি, মূলত ওই যে সুঘ্রাণটা আসে। তবে ওই সুঘ্রাণ এলেও তার সাথে যে দুজন ছিল ওই সময় তারা ঘুমিয়ে যান, কারণ তারা তো সার্বক্ষণিক জেগেছিলেন। আর জাহাঙ্গীর ভাইয়ের তখন ঘুম ভেঙে যায়। তখন জাহাঙ্গীর ভাই উনি নিজে ঘর খুলে বেরিয়ে পড়ে, যেটা কেউ টের পায়নি। মনে হচ্ছে যে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছেন, এমন একটা অবস্থা। জাহাঙ্গীর ভাই সেই পুকুরের কাছে যান যেখানে দেখা হতো। ওই সময় এই মাহনুরকে খুবই বিমর্ষ অবস্থায় দেখা যায়, এবং তার চেহারায়ও খুবই দুশ্চিন্তার ছাপ। তার চেহারাটাও অনেক খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে। মানুষ অনেক দুশ্চিন্তায় থাকলে সুন্দর চেহারা যেভাবে খারাপ হয়ে যায়, মনে হচ্ছে ওই রকম। তার উস্কো খুস্কো চুল, শরীরের যেই পোশাকগুলো মনে হচ্ছে যে বেশ